वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम्। आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदने तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तिकृतिमण्डिते धीविनायनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्याचार सुपालिके बोधिकारिणी ते नमः। हे বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো। তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। বন্দে পুরুষোত্তম। তা আজকে আমরা কর্মকৌশল এই বিষয়ের 5th ক্লাসে। তা এতদিন আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাশন করলাম, তার মোটামুটি একটা আভাস পাওয়া গেছে যে কাজ শুধু আমাদের কাজের প্ল্যান, কাজের আইডিয়া আর আমাদের যে আইডেন্টিফাইড কর্মকৌশল বলা এই ব্যাপারটার ডিস্টিংটিভনেসটা কোথায়, আমরা কর্মকৌশল বলতে এক্স্যাক্টলি কী বলছি এবং সেই কি প্রবলেমটায় হাত দেওয়া ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। কারণ ওটাই ওই জায়গাটা, যে জায়গাটা আমরা মিস করে যাই প্রতিবার। যদি আমি বলি, দুনিয়ায় প্রচুর কোম্পানি, মোবাইল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিসেন্টলি চাইনিজ, তাইওয়ানিজ, ভিয়েতনামিজ, ওইদিকে ইউকে, ইউএস, সব জায়গার মানুষের সাথে কথা হচ্ছে। আপনারা রিসেন্টলি দেখতে পারবেন, যদি আমি বলি মোবাইলের বা স্মার্টফোনের মার্কেটে বহু ফোন লঞ্চ হচ্ছে, কিন্তু রিসেন্টলি নাথিং বলে একটা কোম্পানি উঠে আসছে আস্তে আস্তে। এতজনের মধ্যে ওই কোম্পানিটার মাহাত্ম্য কোথায়? বা ওয়ানপ্লাস, একই কোম্পানি, ভিভো, ওয়ানপ্লাস, অপ্পো, এরকম আলাদা আলাদা নাম করে 3টে দিয়ে বার করছে। তাদের মধ্যে ওয়ানপ্লাসটা যেন একটা ইউনিক, একটা ব্র্যান্ডের একটা স্ট্রেংথ দেখাচ্ছে। কেন? কোথায় ওরা ক্র্যাক করেছে? দেখা যাচ্ছে ওই কয়েকটা বেসিক জায়গা আছে, দ্য ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, দ্য ওয়ে অফ মুভিং টুয়ার্ডস দ্য সলিউশন, এই সব কিছু কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং দ্য কোর প্রবলেম অ্যান্ড ওয়ার্কিং আপন দ্য সিস্টেম, এটাই পুরো জিনিসটাকে ডিফাইন করে দিচ্ছে। অ্যান্ড দ্য মাইন্ডসেট। যখন সিস্টেম বলছি তখন কিন্তু শুধু ফিজিক্যাল সিস্টেম বলছি না, সাইকোফিজিক্যাল সিস্টেম। ঠিক সেইটাই হচ্ছে আমাদের কর্মকৌশলের উদ্দেশ্য ছিল। আমরা প্রথম ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম সেই শৈলমায়ের ওই ঘটনাটা, যে উনি রান্না করা এসব ব্যবস্থা, দুনিয়ার অনেক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা করতে গিয়ে রান্না চাপিয়ে ছুটে যেই জিনিসটা আনতে যাবে, এসে দেখছে আগুন নিভে গেছে। ততক্ষণে এই যে মেসটা ক্রিয়েট হলো, এটা হয়ে গেল বিকজ আমরা কাজের সিকোয়েন্সটা ঠিক বুঝতে পারিনি। ওই শৈলমা বুঝতে পারেন যে এরপরে এইটা কোনটা কোনখানে কতটা। তো দেখা যাচ্ছে সব প্রবলেমের যে রুট ওখানে হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিকোয়েন্স বা প্রোগ্রেশন। এই সিকোয়েন্সটা যদি আমরা ধরে নিতে পারি, আমরা যদি আমাদের নিজের মাইন্ড, হিউম্যান মাইন্ড কিন্তু টাইমকে ঠিকমতো গেজ করতে পারে না। আমরা যদি যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটাকে যদি আমরা দেখি, সেই টাইমটা তাড়াতাড়ি কেটে যায়।
যে জিনিসটা আমার ভালো লাগে না সেটাই দেখি সময় কাটতে চায় না। তাই আমাদের কাছে টাইম জিনিসটা কিন্তু ঘোলাটে, আমাদের কাছে টাইমটা একটা ইলিউজারি ব্যাপার। ঠিক তেমনই আমরা যখন টাইমের ডেফিনেশন শ্রী ঠাকুর বলছেন টাইম ইজ দ্য সাকসেশন অফ আইডিয়াস, ওটাও কিন্তু সিকোয়েন্স। কোনো দুটো ইভেন্ট একটার ওপর একটাকে ওভারল্যাপ করে না। আমরা আমাদের মাথাটা তো ভোঁতা বলে আমরা ইভেন্টগুলোর মাঝখানের সাকসেশনটা ধরতে পারি না। ঠিক সেম জিনিস ঘটে আমাদের লাইফের সাথে। আমাদের যে ব্যক্তিগত লাইফ একটার সাথে একটা জড়িয়ে যায়। জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট, আমি বাড়িতে একটা আমি মায়ের কাছে একটা আমি স্কুলে একটা আমি বন্ধুদের মধ্যে একটা এই যে বিভিন্ন আমিগুলো আছে, এই সবকটা আমি কিন্তু একটা মানুষই। এই একটা মানুষ যখন এগুলোকে সিকোয়েন্সিয়ালি ঠিকমতো সাজাতে পারি না, তখন কি হয়, একটার উপর একটা এফেক্টিভলি ওভারল্যাপ করে। এই ওভারল্যাপিংয়ের জন্য কোনটাকে কতটা প্রায়োরিটি কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটা আমরা রাখতে পারি না, ওই সিকোয়েন্সটা হারিয়ে যায়। তাই এতদিন ধরে যে কর্মকৌশল ব্যাপারগুলো যা বলা হচ্ছিল, আর এই কর্মকৌশলের মধ্যে যে বিধিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, খুব ট্রিভিয়াল জিনিসপত্র নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমরা খুঁটিয়েও দেখেছি সূক্ষ্মভাবে, আবার আমরা গ্রসলিও দেখেছি। এতে কি হয়, একটা ঘটনার থেকে বুদ্ধিটা তো নিতে পারি, ওটা তো আছেই, কিন্তু ওর সাথে সাথে কিছু স্পিন অফ বা কিছু এক্সট্রা আমরা যেটা পাই, সেটা হচ্ছে এই এক্সারসাইজটার মধ্যে দিয়ে, এটা বোঝার চেষ্টা করার এক্সারসাইজটার মধ্যে দিয়ে যে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট হয়, ওই অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু আমরা পাই। তাই যেটা বলা হচ্ছে, যেটা করা হচ্ছে, এটা শোনার মধ্যে দিয়েও একটা বেনিফিট আছে, কিন্তু ওখানেই সব না। ওই শোনার সাথে সাথে ওটা নিয়ে নিজেও খুঁজে বার করা, সেটাকে মনন করা এবং সেটাতে স্টে করা, তারপরে সেটাকে অ্যাক্টিভিটিতে ফুটিয়ে তোলা। আর এটাই কিন্তু আমাদের উপনিষদেরও মেসেজ। উপনিষদ কি বলে? শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। শ্রবণ মানে শোনা, দেখা, অবজার্ভ, পুরো অ্যাবজর্ব করা। মনন মানে সেটাকে মেন্টালি সিমুলেট করা। আর নিদিধ্যাসন মানে সেটা নিয়ে ধ্যান করা। ঠাকুর বলেন যে বস্তু বস্তু কিংবা বিষয়ের ইষ্টচ্ছল নিয়ন্ত্রণই সারমর্ম ধ্যানের। এক্স্যাক্টলি এরকমই একটা ছিল, ইংরেজিটা মনে আছে। দ্য সাইকোফিজিক্যাল মোল্ডিং অফ অবজেক্টস অ্যান্ড অ্যাফেয়ার্স ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল বাই শর্টেনিং অফ দ্য রিয়াকশন টাইম ইজ দ্য ফান্ডামেন্ট অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন। তাই ওই শর্টেনিং অফ দ্য রিয়াকশন টাইম মানে আমি কত তাড়াতাড়ি রেসপন্সিভ হতে পারছি, একটা ঘটনা ঘটছে তার সঙ্গে সঙ্গে কীভাবে আমি সেটাকে রেসপন্ড করতে পারছি, কতটা এফেক্টিভলি করতে পারছি, এই পুরো জিনিসটা। তাহলে কি করে হচ্ছে, যে যে অবজেক্ট অ্যান্ড অ্যাফেয়ারের সাথে আমি ডিল করছি আমার ডে টু ডে লাইফে, দ্যাট মে বি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, দ্যাট মে বি উইথ দ্য ফ্যামিলি, মে বি উইথ দ্য সারাউন্ডিং, সব কিছু নিয়ে যে আমার লাইফটা, এইটার মধ্যে দিয়ে এটার মোল্ডিং করে কীভাবে আমি ইষ্টে, যে আজকে আমাদের শুরুতে যে শ্লোকে ইষ্টার্থ পরিবেদনী, যে ইষ্টের জন্য কিভাবে আমি ইষ্টচ্ছল নিয়ন্ত্রণই সারমর্ম ধ্যানের। ইষ্ট হয়ে যায় সেই ফালক্রাম, যে ফালক্রামের ওপর বেস করে আমরা লিভারটাকে ঘোরাতে পারি। সেই ফালক্রামের ওপর বেস করে আমরা কিভাবে বাকিটাকে নিয়ন্ত্রণ করতে করতে দেখব আমরা আমাদের রিয়াকশান টাইমটা ছোট হয়ে যাচ্ছে, আমরা আরও কুইকলি রেসপন্ড করতে পারছি। আর যখন আমার রিয়াকশান টাইম ফাস্ট হয়ে যাবে, তখন আমি দুটো ইভেন্টের মাঝখানে গ্যাপ দেখতে পারবো। আপনি যদি সায়েন্সের ভাষায় দেখেন, আমরা ক্যামেরার যখন শাটার স্পিড ঠিক করি, তখন শাটার স্পিড বাড়াই, তখন ধরে ফেলতে পারে। লাইটেরও দুটো ওয়েভের গ্যাপ বুঝতে পারে। আপনার ফ্যানটা যে ঘোরে, যখন আপনার চোখটা যদি ফ্যানের সাথে সাথে ওই দিকে ঘোরান, মাঝে মাঝে ধরা পড়ে যায় যে এটা সবকটা মেখে নেই, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লেড।
চোখে পড়ে। তেমনই আমাদের যে সব লাইফের আলাদা জিনিসগুলো যাকে বলে ঘেটে গেছে, যখন ঘেটে যায় একটার সাথে একটা তখন মনে হয় যে এত কিছু একসাথে কিভাবে করব। এটা এই জন্য মনে হয় প্রত্যেকটাকে ওভারল্যাপ করে, তখন আর ওভারল্যাপ থাকে না। এটাকেই বলে ভেদ। আমাদের প্রার্থনায় আছে কোই ভেদ না যা নাহি, যে একটা যখন খুব হায়ার লেভেলে আমরা বিচার করি তখন ওইটার আমরা ভেদ খুঁজে পাই না, তাই না? তেমনই যখন আমাদের লাইফ আমাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যায় মানে আমরা সেটার ভেদ খুঁজে পাচ্ছি না, বলে রহস্য ভেদ, সে ভেদ আমরা খুঁজে পাই না, অ্যানালিসিস করতে পারি না। আর যখন আমরা অ্যানালিসিস করতে পারি না তখন সিনথেসিস থাকলেও ওটা আমাদের কাছে ঘোলাটে লাগে। তাই এইটা বলার বারবার করে আমি এটা রিমাইন্ড করে দিতে চাইছি এই জন্য যে আমরা শ্রবণটা এখানে করে নিলাম, এবার আমাকে মনন করতে হবে। তবে যদি ঠাকুরের কথা ইম্পার্ট করার যদি ব্যবস্থা থাকে তাহলে মনন করিয়ে নেওয়া যায়, কিন্তু নিদিধ্যাসন কিন্তু করিয়ে নেওয়া সহজ না। নিদিধ্যাসন কিন্তু আমাদের করতেই হবে, সেটাতে স্টে করা। হ্যাঁ, নিদিধ্যাসনে যে নিটা আছে ওটা মানে নিশ্চয়ে না, তাই না? ওটা শুনে ওটাতে নিশ্চয় হওয়া, ওটা রিলেটেড সমস্ত বিষয়ে ক্ল্যারিটি আনা, ক্ল্যারিটি এনে আর ইমিডিয়েট ওটাকে অ্যাপ্লাই করা। শ্রী ঠাকুরের মধ্যে এই কিউরিওসিটিটা আমরা অদ্ভুতভাবে দেখতে পাই। তিনি যখন ছোট ছিলেন তিনি দেখতেন কুলিরা পরিশ্রম করছে এবং কুলিদের স্টিমার ডক সামনে ছিল, তো খুব কষ্ট দেখেছেন উনি, যে যারা কুলিদের খুব কষ্ট হতো, তো উনি ভাবলেন না আমিও গিয়ে একটু সঙ্গ দিই। ঠাকুর গিয়ে যখন ওনাদের সঙ্গ দিচ্ছেন, ওনাদের গিয়ে হেল্প করেছেন, ওদের সঙ্গে মিশে গেছেন, গিয়ে উনি বুঝতে পারলেন যে এদের সমস্যাটা ওখানে না, এদের সমস্যাটা অন্য জায়গায়। তো এই ঘটনাটায় আপনি যদি দেখেন তখন দেখছে ওদের স্বভাবে গণ্ডগোল, অভাবের গণ্ডগোল না, স্বভাবের গণ্ডগোল। তখন ওটা দেখে ঠাকুর বলছেন যে, এবং এটা বলার এটা মেসেজ ছিল যে তিনি যে ভাবলেন আর ওটা করে ফেললেন। আমরা যদি ভাবি একটা টোটো চালিয়ে কেমন লাগে বলে আমি কিন্তু করতে পারবো না, এই বাঁধনগুলো তার ছিল না, হ্যাঁ, এই ব্যারিয়ারগুলো তার ছিল না। তো আমরা এরকম এক্সট্রিম এটাতে না করতে পারলেও আমরা আমাদের ক্যারিয়ার লেভেলে কিন্তু, বা আমরা যদি আমাদের নিজস্ব কোনো রাত্রিবেলা হঠাৎ মনে হলো দেখি একটু এটা করে দেখি তো, এটা পড়ে ফেলি তো, দেখি তো আজকে এই জিনিসগুলো যখন মাথায় আসবে করতে হবে। কারণ আমরা দেখেছি যে আমরা কর্মকৌশলে এতদিন ক্লাসের মধ্যেই আমরা আশা করি আপনারা যারা ছিলেন লক্ষ্য করেছেন যে যতক্ষণ না একটা সার্কিট কমপ্লিট হবে, আমার চোখ দিয়ে কিছু একটা দেখছি বা আমার ইন্দ্রিয় থেকে কিছু একটা পারসিভ করছি এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্ট করার পর ইম্পালসটা আসছে, সেন্সারি নার্ভ সেটা ব্রেনে নিয়ে যাচ্ছে, নিয়ে এবার ও কিছু রেসপন্স করছে যে তুমি এটা করো, এটা যদি ঠিক হয় এটাকে অ্যানালিসিস হবে থ্যালামাসে ঠিক না ভুল, ও দেখবে এটা ঠিক না ভুল, বিবেচনা করবে। বিবেচনা যখন করবে যদি ঠিক বলে মনে হয় তাহলে তো সেটা করতে হবে আমায়। তো ঠিকটা তখন ও মোটর নার্ভকে পাঠিয়ে দেয়, আর মোটর নার্ভ যদি সেটা না করে, কিছু একটা যদি না করে, তাহলে কিন্তু ওটা গ্রন্থিতে পরিণত হয়ে যায়। ওই কিছু একটা করলে আমাদের এই সার্কিটটা কমপ্লিট হয়। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা ঘটনা, ঠাকুর রামকৃষ্ণদেবের একবার পটি পেয়েছিল, তো তিনি ওই লোটা নিয়ে যাবেন পটি করতে, কিন্তু যেতে যেতে মানে জাস্ট উঠতে গেছে তখনই ওনার বেগ চলে গেছে, কনস্টিপেশনের সমস্যা। তো ওই বেগ চলে যাওয়ার জন্য এবার উনি আবার বসে পড়তেন, কিন্তু না, কারণ উনি মেন্টালি ভেবে নিয়েছিলেন আমি যাব, তো উনি হাতে নিয়ে ওটা এমনি এমনি মিছিমিছি গেলেন, গিয়ে বাথরুম থেকে পুরো ঘুরে এখানে আসলেন। তখন ওনাকে মোস্ট প্রবাবলি ওনার ভাগ্নেই জিজ্ঞেস করেছিল যে তা এরকম করলে কেন? তখন বললো না আমি ভেবেছিলাম তো যাব, নাহলে ঠিক কেমন লাগছিল। উনি তো আর মোটর সেন্সারি কোঅর্ডিনেশনের কথা ওখানে বলতে পারেন না, উনি এই কথাটা বললেন যে ভাবলাম তো যাব, তো আমি ভেবেছি যখন আমি করব, এবং এতে করাতে কোনো ক্ষতি নেই। এই যে বিবেচনাও করে নিয়েছি যেটা করায় ক্ষতি আছে কি নেই, তো এই বিবেচনা করে নিয়ে যখন সেটা দেখেছে না ক্ষতি নেই, তাহলে আননেসেসারিলি আমি কেন আমার
হ্যাবিটকে ডিস্টর্ট করব। এই জেমস ক্লিয়ারের কথা আমরা ক্লাসে অনেকবারই বলেছি। জেমস ক্লিয়ার একটা কথা বলেন যে একটা ভালো হ্যাবিট শুরু করার জন্য আমরা অনেক ছোট ছোট 1% ইনক্রিমেন্ট দিয়ে স্টার্ট করতে পারি। উনি বলেছেন, যদি আমার প্রতিদিন মর্নিং ওয়াকের ইচ্ছা হয়, লেটস স্টার্ট উইথ দিস, আমি প্রথম 5 দিন জুতোটা পরে রেডি হব মর্নিং ওয়াকের জন্য, এটাই আমার কাজ। এইটুকু করাও কিন্তু আমার মধ্যে একটা ফিডব্যাক লুপ স্টার্ট করে দেয়, কারণ আমি মোটর নার্ভ দিয়ে কিছু একটা ইমপ্লিমেন্ট করেছি, তাই না? এইটা হচ্ছে আমাদের এতদিন কর্মকৌশলের কিন্তু এটা একটা কি মেসেজ। আরেকটা বিষয়, যখন আমরা এই বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাশন করলাম, আমরা কিন্তু একটা কিউ থাকবে, ওটা হ্যাবিট হবে। এবার ওই সব ওয়ার্ডগুলো তো ইউজ করতে হবে না কুটি, তোকে ওগুলোকে করে দিতে হবে, তোকে ওটাকে ইউজুয়াল ভাষায় তোকে এক্সপ্লেন করতে হবে। সবাই তো এই বিষয়ে অভ্যস্ত না, তাই না? তুই যেটা লিখেছিস, কিউ টেন্ডস টু হ্যাবিট টেন্ডস টু ফিডব্যাক লুপ, এটা একটু সহজ ভাষায় বুঝিয়ে দে। আমরা তো সবাই এই ভাষা বুঝি না, সহজ ভাষায় একটু বুঝিয়ে দে। আগে যেটা আপনি বললেন যে ওই হাঁটতে যাব বলে ওই যে জুতোটা পরে বেরোনো বা জুতোটা বাইরে রাখা, বা যেমন আমি রোজ সকালে উঠে পড়তে চাই, পড়ার হ্যাবিট করতে চাই, বা রাতে শোয়ার আগে পড়ার হ্যাবিট করতে চাই, তো বেডের পাশে বইটা রাখা, সব ফোন টোন দূরে রেখে বই রাখা, ওই বইটাই কিউ বা ট্রিগার একটা। যে যেমন আমাদের সামনে হাতে ফোন থাকলেই মনে হয় যে স্ক্রোল করি, ওই রকমই কি যদি আমি রিডিং এর হ্যাবিট করতে চাই তাহলে আমি বই কাছে রাখি। তারপর হচ্ছে ওই যে কিউ থেকে যে হ্যাবিটটা ট্রিগার হলো, আমি যে অ্যাকশনটা পারফর্ম করলাম, যে হ্যাঁ আমি 2 পাতা বা 5 পাতা পড়লাম, ওতে আমার ওই ফিডব্যাক, যেটা ব্রেন ফিডব্যাক দিল যে হ্যাঁ এটা আমি করছি, তারপরেই ওটাই কন্টিনিউয়াস যখন আমরা করতে থাকবো ওতেই একটা সিস্টেম বা হ্যাবিট বিল্ড হয়ে যাবে। আবার এখানে আরেকটা বিষয়, তাই কি? যেটা আমার মনে হয় জেমস ক্লিয়ার উনি একটা জায়গায় মিস করেননি, আমি বলবো উল্লেখ করেননি। সেই জিনিসটা ছিল যে উনি কিন্তু ওটা মেনশন করেননি যে মোটর সেন্সারি কোঅর্ডিনেশন পুরো ব্যাপারটা। আর এখানে কিউরিওসিটিও একটা ফ্যাক্টর, কারণ ওটা না থাকলে আমাদের গ্রোথ কিন্তু ওখানে থেমে যাবে। একটা জিনিস হয় যেটা তুমি বললে কিউ, ওটা রয়ে গেল, ওটা একটা ট্রিগার। এইটা তো একটা একটা দিক, এটা এটা ওয়ান অফ দ্য থিং, যে ওটা আমাকে ট্রিগার করছে কাজ করার জন্য। তার পাশাপাশি আরেকটা জিনিস, যে আমি কাজটা করলাম, আমি কিছু একটা মাসেলগুলোকে নাড়ালাম, আমার বডি মেমোরিতে রেখে দিল যে আমি এই অ্যাক্টিভিটিটা করেছিলাম, বিকজ আমার সেন্সারি নার্ভ ওটা পাঠিয়েছিল। আমার সেন্সারি নার্ভ দেখেছিল এমন একটা ঘটনা ঘটতে, তার রেসপন্সে আমি এটা করেছিলাম। আমার টার্গেট ওই জায়গাটায়। ওয়ার্ল্ডে বড় বড় যত সব ক্রিটিক্যাল প্রবলেম হয়েছে, বিশেষ করে আমি বলবো যে বড় যে ডিসিশন ফেলিয়ার হয়েছে, সেগুলোকে আমরা কিন্তু এই গো বিটুইন কমপ্লেক্সের সাথে জোড়া লাগাতে পারবো। এবং এই প্রবলেমগুলো অদ্ভুতভাবে গুডউইলওয়ালা পিপলদের দেখা গেছে, ইভিল পিপলদের সাথে না। যেমন লাদেন বলো, বা কোনো রকম পলিটিশিয়ান যারা বাজেভাবে কোনো কিছু করতে চেয়েছে, তাদের কিন্তু দেখা যায়নি, তাদের অন্য একটা সমস্যা। কিন্তু এই গো বিটুইন কমপ্লেক্সওয়ালা সমস্যা দেখা গেছে যারা ভালো কিছু করতে চেয়েছে, হয়তো কিছু মুভমেন্টকে ঠিক করতে চেয়েছে, হয়তো দেশকে স্বাধীন করতে চেয়েছে, ওই জায়গাগুলো কিন্তু সমস্যা করে দিয়েছে। একটা আলোচনা আমি পড়ে শোনাচ্ছি। শ্রীজি ঠাকুর বলছেন সমস্যাটা কোথায় হয়। প্রফুল্লতা জিজ্ঞেস করছে, কারো যদি খুব ট্যালেন্টস থাকে, মানুষকে খুব সার্ভিস দেওয়া থাকে এবং সেই সঙ্গে সঙ্গে গো বিটুইন থাকে, তাহলে কি হবে? ঠাকুর বলছেন, কোনো কোনো ট্যালেন্ট কোনো সার্ভিস দেওয়ায় কিছু হবে না।
অমনিভাবে সার্ভিস দিয়ে যাকে পঙ্গু করে তুলেছ, সেই তোমাকে বলবে চোর কাহেকা, তুই তো আমাকে টাকা দিয়ে সর্বনাশ করেছিস, নইলে আমি এতদিনে নিজের পায়ে দাঁড়াতে পারতাম। গো বিটুইন ওয়ালারা যে সাইকোলজি ও ফিলোসফি আওড়ায়, তাও গো বিটুইনে ভরা, স্কিমও করে সেই ধরনের। প্রজ্ঞাবাদাংশ ভাষসে। কেষ্টদা, পাঞ্জা দেবার সময় খুব লক্ষ্য রাখবেন মানুষটার গো বিটুইন আছে কিনা। গো বিটুইন থাকলে সে এ কাজে সাকসেসফুল হতে পারবে না, কামের থেকে অকাম বেশি করবে, আর যেখানে সেখানে ভণ্ডুল বাঁধাবে, আর আপনার হবে জ্বালা। তো এখানেও দেখতে হবে আমরা তখন কি করি। আমরা এখানে ইন্টারেস্ট আর কিউরিওসিটির কথাটা কেন বললাম, আমরা অনেক সময় দেখি একটা মানুষ একটা কথা দিয়ে কথা রাখলো না, ওখানে আমাকে কিন্তু দেখতে হবে যে, যেমন আমার রিসেন্ট দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে হলো, সে একটা কথা বলে কথা রাখলো না, তা আমি তো সেই হিসাবে দেখবো সে তো গো বিটুইনে ভরা, তার তো সাকসেসফুল হওয়ার কোনো আমি ইয়েই দেখছি না। এটা হয়ে গেল একটা খুব ট্রাঙ্কেটেড ভিশন, আমি খুব ছোট জায়গাটা দেখছি। আমাকে দেখতে হবে ও কি এটা ইচ্ছা করে গো বিটুইন করছে, মানে ইচ্ছা করে গো বিটুইন করা যায় না। যেমন আমি এগুলো একটু ইভিল মাইন্ডসেটের কাজ। আমি হয়তো একটা বন্ধু আমাকে বললাম চল আজকে বিকেলবেলা আমরা চা খেতে বসবো, আড্ডা মারবো, এটা কথা দিয়েছি। আবার আরেক দিকে আমার তখন একটা দরকারি কাজ পড়ে গেল, তাই এটার একটা ব্যক্তিত্বে তো সমস্যা হবেই যে আমাকে একটা চয়েস করতে হবেই, হ্যাঁ। কিন্তু সাকসেসফুল মানুষদের মধ্যে এটা দেখা গেছে যে তারা ওদের কাজের আসল জায়গাটায় কিন্তু গো বিটুইন করছে না, এই জায়গাগুলোতে গো বিটুইন করছে। এখন তার মানে কি এই যে এইখানে সে ঠিক করছে, এখানে কিন্তু সে ঠিক করছে না। ও কি হলো যে বন্ধুদের সার্কেলে যে প্রবলেমটা সৃষ্টি করলো, সেটার একটা আলাদা ডোমেইন বানিয়ে রেখেছে, সেটার জন্য ওকে ভুগতে হবে। বিকজ আমার পার্সোনালিটি আমার একটা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি আছে। সৌভিক ঘোষ যদি হই, সৌভিক ঘোষ ইজ আ ফ্রেন্ড অফ সায়ক অ্যান্ড সন্দীপন, সৌভিক ঘোষ ইজ দ্য ব্রাদার অফ বিটু, কুট্টি, অর্কদা, সৌভিক ঘোষ ইজ এ সন অফ মা। তো আমি হয়তো মেন্টালি এমনভাবে আমি সেট করে রেখেছি যে আমি আমার পড়াশোনায় ক্ষতি করব না, বা আমি ঠাকুরের কাজে ক্ষতি করব না, কিন্তু বন্ধুদের সাথে ছোটোখাটো একটু ম্যানেজমেন্ট হয়ে যাবে। এরম করলে হবে না। আর বন্ধুরা যদি ওটা দেখে বিচার করে যে ও তো গো বিটুইন করে, আর ওটা দেখেই আমি ওকে ভেবে নিলাম যে হি ইজ আ কন আর্টিস্ট, তাহলেও ভুল হবে। তখন আমাকে দেখতে হবে ওর প্রায়োরিটি লিস্টটা কী। তাহলে দেখো, আমরা কিন্তু পুরো ভিশন দিয়ে ক্যালকুলেট করছি না। জেমস ক্লিয়ার এটা করেছিলেন। জেমস ক্লিয়ার এটা নিয়ে পরে বলেওছেন, বইয়ের শেষের দিকে আছে, আমি একটু দেখতে হবে, আমি দেখেছিলাম, আমাকে পুরোটা দেখতে হবে। টিম ফেরিস, আলী আবডাল এগুলো নিয়ে খুব ভালো করেছেন। এবং আমার অদ্ভুত লাগে, যিনি প্রথম লিখেছিলেন বোধহয় ডেভিড অ্যালেন, গেট ইট ডান, জিটিডি মেথডের যে স্রষ্টা, জিটিডি ডেভিড অ্যালেনই তো, বল কুট্টি? আগে তো ওই জিটিডি ও বলেছিল। এখান থেকে আমরা আজকের টপিকে চলে আসব। আমাদের আজকের একটা অনেকগুলো টপিকের মধ্যে একটা তোমরা অনেকে জানবেই, শশী ঠাকুর বলেছিলেন যে এই যে এক লহমায় বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, নিয়েই চলে পিছু পিছু দূরদৃষ্টের কি লাঞ্ছনা। আমি এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দেখছি, তারা কিন্তু খুব বুদ্ধিমান, তারা নিজের কাজে কখনো গো বিটুইন চেষ্টা করেন না করার, বা ওই বিষয়ে প্রচণ্ড অ্যালার্ট, দেখা যায় না গো বিটুইন করতে, বা ওনাদের প্রাইম টাইমে ওনারা গো বিটুইন করেননি, কিন্তু পার্সোনাল লাইফে গো বিটুইন করে করে ওখানে হিপস অফ কর্মফল জমিয়ে রেখেছেন। তাতে অনেকে বলবে সে তো বেঁচে গেল, তার তো হয়ে গেল। না, পরবর্তীকালে সেটা এমনভাবে ব্যাকফায়ার করেছে, সে ব্যাকফায়ার করে তার লাইফ বা কাজ থেকে বা ওই বিজনেস থেকে যা অর্জন করেছে, যে তৃপ্তি চেয়েছিল, সেই তৃপ্তিটা নষ্ট করে দিল। বিজনেস হয়েছে, বাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, কারণ ওটার জন্য তার করা ছিল। বাট
যে তৃপ্তিটা যতটা পাওয়ার কথা ছিল, যার জন্য এত কিছু আমাদের সেকেন্ড থার্ড ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, মিনিং অফ ওয়ার্ক, সার্থকতা, এই জিনিসগুলো নিয়ে কেন করছি, যে হোয়াই অফ এভরি অ্যাকশন, এই হোয়াইতে গিয়ে দিয়ে দেয় অনেক বড় বাঁশ ফেলে দেয়, যেটা বজ্রের মতো আঘাত পড়ে মাথার মধ্যে। আর তখন তারা ড্রিঙ্ক এটা সেটা অনেক কিছু করে। অনেক মানুষ ব্যবসা ছেড়েও চলে যায়, চলে সন্ন্যাস নিয়ে নেয়। এটা নিয়ে আবার আছে ওই চাণক্য, ওটা কি 5 AM ক্লাবকে লিখেছিল জানো, ওই উনার লেখা আছে। 5 AM ক্লাবটা কে লিখলো জানো রে? রো- রোহিত শর্মা না? রোহিত শর্মা, রবিন শর্মা বোধ হয়। রবিন, হ্যাঁ। তো ও তাকে ওই ক্রিকেটারের সাথে গুলিয়ে ফেলেছে। তো উনি এটা নিয়ে কাজ করেছেন, যে তখন তাহলে দেখা গেল কি হয়ে লাভ হয়ে কি হলো, সব কটা তো সার্থকতা অনুভব করেনি। তাই এই বিষয়গুলো আমাকে আরও ভালো লাগে, আরও কনভিন্স করে এটা দেখানোর জন্য যে ভেঙে আলটিমেটলি ঘুরে ফিরে ওই এক সব দিক মিলে সলিউশন যদি খুঁজতে হয়, সেই এর কাছেই আসতে হচ্ছে আমাকে বারবার, তাই না? তা এবার তাই জন্য আমি ঠাকুরের এই বিষয়টাতে ফিরে আসি, যে তিনি বলেছেন লাইফকে 4টে সেকশানে ভাগ করতে। মানে যে পজিশনেই আমরা থাকি না কেন, 4টে কম্পার্টমেন্টে আমাদের ডিভাইড করতে। একটা হচ্ছে লাইফ ইন সেক্লুশন, সেকেন্ড হচ্ছে লাইফ উইথ সুপিরিয়ার বিলাভেড, নাম্বার 3 হচ্ছে লাইফ উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট অর ফ্যামিলি, আর নাম্বার 4 হচ্ছে লাইফ উইথ অ্যান্ড ফর দ্য পাবলিক। এই 4টে ভাগে আমাকে লাইফকে অ্যাডজাস্ট করতে হবে, এবং খুব ইম্পর্টেন্টলি দেখতে হবে যে এর কোনো একটা যেন আরেকটার সঙ্গে ওভারল্যাপ না করে, এর সিকোয়েন্স যেন ঠিক থাকে। আজকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে যে জিনিসটা বলছি, এই জিনিসটা ঠাকুর এত সুন্দরভাবে দিয়ে গেছেন যে আর বলার নয়। লাইফ ইন সেক্লুশন, লাইফ উইথ সুপিরিয়ার বিলাভেড, লাইফ উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট অর ফ্যামিলি, আর লাইফ উইথ অ্যান্ড ফর দ্য পাবলিক। লাইফ ইন সেক্লুশন, এখন যার বাস্তবে জীবনের ঈশ্বর সাধনা আছে, বা যদি পুরুষোত্তমকে লাইফে পায় বা না পায়, লাইফে যদি একটা আইডিয়াল থাকে, আর সামহাও সে আইডিয়াল যদি লাভ লর্ড হয়, তাহলে তো তার লাইফ ইন সেক্লুশন ওরমভাবে হয় না, যে কারণ সে ওতপ্রোতভাবে লাইফের সাথে জড়িত থাকে। বাট জেনারেলাইজডভাবে বলতে গেলে লাইফ ইন সেক্লুশন হচ্ছে সেই টাইমটা, যে টাইমটা নিজেকে দিতে হবে। আমার সেলফ অ্যানালিসিস, আমার গল্পের বই পড়া, আমার কোনো সিনেমা দেখা, যদি একলা ওখানে কোনো ইনভলভমেন্ট থাকবে না কারোর। এখন আমি আমাদের কথা বলি, পার্সোনালি যারা সারাদিন ইষ্টমুখী নিয়ে চলে না, আমি তো পারিই না করতে, চেষ্টা করছি। যারা করে, যাদের করার কথা, যাদের জীবনে ইষ্ট বলে কিছু আছে, তাদের তো ইষ্ট জীবনকে কখনো সেগ্রিগেট করা যায় না, তাই লাইফ ইন সেক্লুশনেও ঢুকে থাকে। তাই সেক্লুশন মানে ফিজিক্যালি আমি একা, এর মধ্যে কারোর সাথে গল্প টল্প সব না, একটা ছোট্ট টাইম থাকবে, যে টাইমটা আমি আমার অ্যানালিসিস করবো। ডায়েরি লেখা হতে পারে, নিজের জিনিসপত্র ম্যানেজমেন্ট হতে পারে, বই পড়া হতে পারে, হ্যাঁ, এক্সারসাইজ হতে পারে, একলা একটু ঘুরে আসা হতে পারে, ঘুমানো হতে পারে, কাজ করা হতে পারে, কিছু না করা, বসে থাকা হা করে, ওটাও হতে পারে। এনি হাউ বোরিং লাগছে, নিজেকে বোর করা, এটাও হতে পারে। এনি হাউ একটা টাইম যেখানে আমি সেক্লুডেড থাকবো, নিরালা নিবেশ। সেকেন্ড যেটা হচ্ছে লাইফ উইথ সুপিরিয়ার বিলাভেড, নিজের থেকে একজন শ্রেয় যদি সে ইষ্টবাহী হয়, তাহলে তো বিশাল ব্যাপার। 10 মিলিয়নে ইদানিং যুগে 10 মিলিয়নে একজনের সৌভাগ্য হয়। যদি টোটাল পপুলেশন দেখি, 10 মিলিয়নে একজনের সৌভাগ্য হয় সেরকম ইষ্টবাহী মানুষ পাওয়ার। অত এক্সট্রিমে আমি যাচ্ছি না, যে আমার থেকে স্পিরিচুয়ালি এলিভেটেড, স্পিরিচুয়ালি সাইকোফিজিক্যালি অন্তত আমার থেকে সাইকোফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড এরকম কোনো পার্সন থাকে, যাকে আমি মেন্টারের জায়গা দিতে পারি, তার মেন্টারশিপে থাকা, এবং তার সঙ্গে একটা
মেন্টার মেন্টি বলো, এই কথাগুলো ওয়েস্টার্নাইজড আন্ডারস্ট্যান্ডিং, তার সঙ্গে একটা ফ্যামিলিয়াল সম্পর্ক রাখা, ফ্যামিলিয়াল উইথ অনারেবল ডিস্টেন্স, যেরকম গুরুগৃহে গিয়ে থাকার মতো যে একটা হ্যাবিট ছিল। আমার গুরু যে সুপ্রিম ফাদার তা হচ্ছে না, কিন্তু হ্যাঁ উনি সুপ্রিম ফাদারের পথে আছেন। অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যান এলিভেটেড সৎসঙ্গী, হি ইজ অ্যান এলিভেটেড পারসন, যার মতো আমি অ্যাসপায়ার করি হওয়ার জন্য, যার করা বলা ভাবা এক্সিস্টেন্স আমার থেকে এলিভেটেড। সেটা তার শুধু মুখের জ্ঞানে না, সেটা তার বাস্তবিকরণের মধ্যে দিয়ে যা প্রকাশ পায়। সেরকম একটা মানুষের সংসর্গ সাহচর্য, তার সঙ্গ থেকে সেই জিনিসটা, সেই ছত্রে থাকা, এই মানুষটা যত প্যাসিভ হবে তত ভালো হবে। প্যাসিভ মানে ইষ্টে প্যাসিভ, সে তার বিলাভেড নিয়ে এত মত্ত যে তার নিজত্ব বলে কিছু আস্তে আস্তে খুইয়ে যাচ্ছে, পুরোটাই যেন ইষ্টময়। এরকম পার্সোনালিটিতে হলে বিশাল ব্যাপার। তো ওই রকম একজন সুপিরিয়ার বিলাভেড বা শ্রেয় বলে ঠাকুরের ভাষায়, সেরকম শ্রেয়ানুসরণে থাকা। হ্যাঁ, তো একটা গান ছিল অনেক দিন আগে, ঠাকুর অল ইন্ডিয়া রেডিওর একজনকে দিয়ে পূজনীয় ছোটদা আনিয়ে ঠাকুরকে গান গেয়ে শুনিয়েছিলেন। এখনও কানে বাজে, মানে এখনও ইয়ে করা যায়। গানটা ছিল এরকম যে মেনে চল শ্রদ্ধা নিপুণ সেবানুরাগে শ্রেয় জনায় মেনে চল। এটার বাণীটা এখনও আপনি অনুশ্রুতিতে পাবেন। মেনে চল শ্রদ্ধা নিপুণ সেবানুরাগে শ্রেয় জনায় মেনে চল। যে দামামা নিয়ে সব বাজিয়ে কীর্তন হয়েছিল ঠাকুরের সামনে। এইটুকু লাইনই বহুত ইম্পর্টেন্ট, শ্রেয় জনায় মেনে চল। তো এরকম একজন শ্রেয় মানুষ রেখে তার কাছে থেকে কন্ডিশনাল সারেন্ডার হয়েই বা যেন আমরা লাইফ উইথ সুপিরিয়ার বিলাভেডের জিনিসটাকে টিক রাখতে পারি। থার্ড হচ্ছে লাইফ উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট, মানে যাকে নিয়ে আমার ইমিডিয়েট এনভায়রনমেন্ট, একে ফ্যামিলি, যাদের নিয়ে আমি রয়েছি, এদের টাইম দেওয়া, এদের ইন্ডিভিজুয়ালি এদের অ্যাড্রেস করা, এদের নিয়ে থাকা। এই এত কিছু আমি বলছি, আমি পারি বলে বলছি না, যেটা করণীয় উচিত আমি সেটা বলছি। আমিও অ্যাসপায়ার করছি এটা করার জন্য। এদের ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া, এবার এদের টাইম দেওয়াটাও ম্যান টু ম্যান ভ্যারি করছে, ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করছে। হ্যাঁ, কীভাবে টাইম দিচ্ছি ফ্যামিলি ভ্যারি করছে। আপনি যদি আর্মির লোক হন, আপনার টাইম দেওয়ার ব্যাপারটা অন্যরকম হবে। আর আপনি যদি একজন কর্পোরেট হন, তার অন্যরকম হবে। আপনি যদি একজন রিটায়ার্ড পারসন হন, আপনার অন্যরকম হবে। বিজনেসম্যানের অন্যরকম হবে, যারটা যেরকম। কিন্তু বেসিক যে একটা রুল, সেটা আমি বলছি যে আমার ইমিডিয়েট এনভায়রনমেন্টকে, আমার বা ফ্যামিলিকে টাইম দেওয়া। আর ফোর্থ হচ্ছে লাইফ উইথ অ্যান্ড ফর দ্য পাবলিক, যেটা লাইফ ফর দ্য পাবলিক মানে আমার সার্ভিস, আমি যা করি, যে সেবা দিই, সে সেবাটা কীরকম, সেবাটা বিজনেসও সেবা, চাকরি যাকে বলে সেটাও সেবা। কারণ কেউ যদি কোনো ক্লার্কের কাজ করে, ক্লার্কম্যানশিপের কাজ করে, সেও তো কারোর কোনো কিছু করে দিচ্ছে, কাউকে হেল্প করছে। তো টাকা পাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু করে তো দিচ্ছে, তো এটা সার্ভিস। তো ওই কোনো রকম সার্ভিস দিয়ে, এটা হচ্ছে লাইফ ফর দ্য পাবলিক। আর উইথ দ্য পাবলিক মানে লোকের সঙ্গে মিশে গল্প করা, আড্ডা, সব কিছু ইন্টারঅ্যাকশন উইথ দ্য হায়ার বিগার ফ্যামিলি। এই চারটে যে ডিভিশন আছে প্রত্যেকের লাইফে আছে, এই চারটে ডিভিশনকে যেন কেউ কাউকে ডিস্টার্ব না করে, এটা হচ্ছে মেন কথা। আমার লাইফ উইথ ফ্যামিলি যেন লাইফ উইথ পাবলিককে ডিস্টার্ব না করে, লাইফ উইথ পাবলিক যেন লাইফ উইথ সুপিরিয়র বিলাভেডকে ডিস্টার্ব না করে, লাইফ উইথ সুপিরিয়র বিলাভেড যেন লাইফ ইন সেক্লুশনকে ডিস্টার্ব না করে। এটাও কত ভাইটাল যে আমার লাইফ উইথ সুপিরিয়র বিলাভেড আছে মানে, লাইফ উইথ সুপিরিয়র বিলাভেড আছে মানে এটা আমার, এটাতেও হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু এইরকম ব্যাপার, আমার লাইফ উইথ সেক্লুশনকে রাখতেই হবে। এই চারটে ওয়াটার টাইট কম্পার্টমেন্টে আমরা যদি লাইফকে অ্যানালাইজ করে বা ডিভাইড করে রাখতে পারি, তাহলে কোনো দিন আমাদের অর্গানাইজেশন প্রবলেম হবে না। শৈলমার যে প্রবলেমটা হয়েছিল, আমাদের সিকোয়েন্সিয়াল প্রবলেম হবে না। আর এটা থাকলে ওইটাও হবে না
যে আমরা ছোটোখাটো গো বিটুইন তো করে বেড়াই, কিন্তু বড় জায়গায় গো বিটুইন করছি না। কিন্তু দেখা যাচ্ছে আমরা কি এস্টাবলিশ করলাম, এই ছোটোখাটোগুলো একদিন ব্যাকফায়ার করে। এই সমস্যাগুলো হবে না। ওয়াটার টাইট কম্পার্টমেন্ট হওয়ার জন্য যারটা নিজের নিজের লুপে ঘুরতে থাকবে। আর যদি আপনার অ্যাকচুয়াল লাইফে কোনো লাইফ উইথ সুপিরিয়ার বিলাভেড থাকে, আর নিজে যদি সেই সুপিরিয়ার বিলাভেড যদি ইষ্টবাহী হয়, তাহলে তো আমি বলবো কোনো চাপই নেই। তাহলে তো সৎগুরু, সৎসঙ্গ আর সৎনাম, যেটাকে ঠাকুর সত্যানুসরণে বলেছেন, যদি তোমার সৎনাম, সদ্গুরু, সৎনাম আর সৎসঙ্গ থাকে, তাহলে তুমি তোমার উন্নতির কথা তুমি নিশ্চিন্ত থাকতে পারো, হবেই। কিন্তু এখানে যে বলা, যদি সত্যিকারের সৎসঙ্গ হয়, সৎসঙ্গ মানে সাধসঙ্গ মোহি দেওনিত যাকে বলে, একজন এলিভেটেড সৎসঙ্গীর সাথে থাকা। কিন্তু ওটা করার মানেটা কি? করার মানে দেখা যাবে তার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে বাই হুক অর বাই ক্রুক সে তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আইদার তুমি কাজ করবে, অর ইউ উইল বি ফোর্সড টু লিভ হিম। তোমার যোগাযোগ রাখতে ইচ্ছা করবে না, বা সেই বকে ঠোকে এরকম পুরো একটা ডিস্টেন্স বানিয়ে নেবে। দিস ইজ দ্য ট্রু মেন্টার। আর যদি সে বলে ঠিক আছে করছে করছে, কী আর করতে পারবো আমি, এরকম করে যদি অ্যালাউ করি তাকে ডেনিগ্রেট করতে, তাহলে তো সেটা হয়ে গেল, সে নিজেও ফল করলো অ্যাজ এ মেন্টার। ঠিক আছে? তাই এই জায়গাগুলো বিষয়ে আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে। আমাদের আজকে যে কর্মকৌশলের একটা কনক্লুশনের জায়গায় আমরা আসলাম, সেটা ছিল এই 4টে জিনিস। এবং তার মানে কি আমাদের যে 90 না 97টা বাণী আছে, 97টা বাণী শেষ হয়ে গেছে? না, 97টা বাণী শেষ হয়নি। আর 97-এ যে 97টা বাণীই যে আমি ব্যাখ্যা করব, এরকমও কোনো আমরা কথা দিইনি। কিন্তু আমরা এরকম করতে করতে এগোবো। বাট আমি বলবো এই এক্সারসাইজটা আপনারাও করুন, আপনারাও এই বাণীগুলো নিজে নিজে ব্যাখ্যা করুন। 32 অবধি আমরা করেছিলাম। এবার দেখতে পারবেন যে বাণীগুলো মেজরিটি ট্রিভিয়াল বাণী আসবে। ট্রিভিয়াল মানে দুই রকম বলেছি। আমাদের পড়ার উদ্দেশ্য একটা হচ্ছে যে মেসেজ আছে, সে মেসেজটা নিচ্ছি। আরেকটা কারণ যে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এইটা বোঝার আর এর অ্যাপ্লিকেশান ভাবার এর মধ্যে, আর এই যে শোনা, এর মধ্যে দিয়ে যে প্র্যাকটিসটা হচ্ছে, এটাই আমার মধ্যে একটা চার্নিং ঘটাচ্ছে। ওই সেকেন্ড লাভটা তো হচ্ছে। আর ফার্স্ট যে ইনফরমেশন, যেটার মধ্যে শুধুমাত্র ইনফরমেশান বেশি আছে, যে অমুক 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 করো, এই ইনফরমেশনের জন্য আপনি পড়াই যথেষ্ট। তাই আমরা একটা তুক দিয়ে দিলাম এই ক্লাসের মাধ্যমে। এই তুকটা ইউজ করে এবার আপনাকে পড়তে হবে। শুধুমাত্র আমিও তো হিউম্যান বিইং, এরকমভাবে কন্টেন্ট বানানোর জন্য জাস্ট বানাতে থাকলে তো হবে না, তাই না? এবার আপনাদের পড়তে হবে, পড়ে অ্যাপ্লাই করতে হবে, এবং যেখানে ঠোকা খাবো সেই জায়গাগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে ডিল করব। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, এরকম না যে আই অ্যাম আউট অফ দিস প্রসেস। আমার এটা বলার অধিকার তখনই থাকে যখন যখন আমি এই প্রসেসের মধ্যে নিজে থাকি, তাই না? আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যে জায়গাটা ধরেন আমি এই যে আমি নিজে তো বকবক করলাম, এই জায়গাগুলো যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তখন অ্যাপ্লাইয়ে অনেক জায়গায় ঠোকা খাই। সেই ঠোকা খাওয়াটা, আমি যাকে মেন্টার, আমার নিজস্ব হেল্প হয়, আমিও তার সঙ্গে নিয়মিত কানেকশানে থাকি। আমি অ্যাপ্লাই করতে গিয়ে যখন সমস্যায় পড়ি, আমি তখন তার সাথে ডিসকাশন করে নিজে আবার অ্যাপ্লাই করি। তার একটা এক্সাম্পল এরকমভাবে হয়, মানে কি বয়স্ক লোকজন বলছে, পঙ্গু লোকজন, যেমন সেবা নির্ভর তো অনেকে হতে পারে, সেবা নির্ভর আর কৃতজ্ঞ এরকম কমই হয়। সেটাই আমি বলছি। হ্যাঁ, কৃতজ্ঞতা আছে। এটা একটা জাস্ট এমনি শেয়ার শোনালাম। এর মানে হচ্ছে আজকে এই বাণীটা নিয়ে একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছিল এবং আমার অ্যাপ্লিকেশনেও সমস্যা হচ্ছিল। সে বাণীটা হচ্ছে, আমি দেখাচ্ছি, উপরে ছিল মনে হয়, এই বাণীটা উপরে ছিল অভাব অগাধ দগ্ধ জীবন। হ্যাঁ, এটা নিয়ে আমার 35। হ্যাঁ, এই বাণীটা হচ্ছে অভাব আঘাত দগ্ধ জীবন, সেবা নির্ভর কৃতজ্ঞ মন, এমন মানুষ ধ্বস্ত হলে সাহায্য দানে সুফল ফলে।
এইটা আমি করতে পারি না, হয়তো ইনফ্যাক্ট একটা পার্সোনাল লাইফের প্রবলেম, ধরুন টাকা পয়সা খুব ম্যানেজ করতে একদম পারি না, ওই জন্য যদি কোনো টাকা পয়সা থাকে আমি সব দিয়ে দিই, মাকে বা কাউকে দিয়ে দিই, যে যখন লাগবে আমি তুলে নিই। কারণ এমন হয়ে যায়, নিডি লোক হয়তো ভালো মুডে থাকি বা অন্য কোনো ঠাকুরের মুডে রয়েছি, চলছে, তখন ফট করে সে কেউ চাইলো, প্রবলেম দেখালো বা কিছু করলো, তখন বুঝতে পারি না, সব দিয়ে দিই। এরকম করে সবটা যে কত দিয়ে দেওয়া হয়ে যায়, খুব প্রবলেম। এতে কি হয়, আমার শুধু ক্ষতি তা না, তারও ক্ষতি হয়। তো এটা আমি কি করে দেখব যে কোনটা কীরকম কি করা যায়? ঠাকুর বলছেন, অভাব আঘাত দগ্ধ জীবন, সেবা নির্ভর কৃতজ্ঞ মন। যে সেবা নির্ভর এরকম মানুষ যদি হয়, আর সে যদি কৃতজ্ঞ হয়, এমন মানুষ যদি ধ্বস্ত হয়, সাহায্য দানে সুফল ফলে। নট ফর মানি অনলি, যে কোনো রকম সাহায্য, ভার্বাল হেল্প হতে পারে, আমার তার কোনো বিপদ থেকে মুক্তি হতে পারে। আমি যদি দেখি সে সেবা নির্ভর, সে কৃতজ্ঞ, এবার ইউজুয়ালি দেখা যায় যারা সেবা নির্ভর হয় 90% ক্ষেত্রে তারা কৃতজ্ঞ হয় না। তাই এখানে আমারও কিন্তু একটা কর্তব্য থাকে, তার মধ্যে কৃতজ্ঞতা জাগিয়ে দেওয়ার। কৃতজ্ঞতা ছাড়া কিন্তু কিছু করা যায় না। আজকে বড় বড় যত সব অ্যাক্টিভিটি বা যত সব এইসব প্রোডাক্টিভিটি এক্সপার্ট হচ্ছে, সবাই কি একটা করায় না করতে, গ্রেটফুলনেস নাকি গ্রেটফুলনেস মেডিটেশন কী সব বলে, গ্র্যাটিটিউড মেডিটেশন, হ্যাঁ, এসব করায়। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা ঈশ্বরের প্রতি যদি গ্রেটফুল হই, আমরা যদি ইষ্টের প্রতি গ্রেটফুল হই, ওর থেকে আর পিতামাতার প্রতি গ্রেটফুল হই, এই গ্র্যাটিটিউড বাদ দিয়ে অন্যান্য অলিক গ্র্যাটিটিউড দিয়ে সারা জীবন কিছু করেও কুলাতে পারবে না। কারণ যেটা আমার কাছে প্রকাশ্য, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, সেইটার প্রতি আমি গ্রেটফুল না, আর কোনো এক অলিক জিনিসপত্রের, ওই ঠাকুর বলছে না, প্রত্যক্ষকে অবজ্ঞা করে পরোক্ষকে আমরা যেই পুজো করতে গেলাম, সমস্যা হয়ে যায়। তাই বেসিক যেগুলো পাচ্ছি এই বিষয়ে আমি গ্রেটফুল না, তাহলে কি করে হবে? এই গ্রেটফুলনেস আমার তখন তার উপর জাগিয়ে দেওয়ার কর্তব্য এসে যায়। আর বুঝে শুনে এরমভাবেই হেল্প করতে হয়। আমার যদি চুজ করতে হয় যে শুড আই হেল্প এ অর বি, তখন দেখতে হবে যে অভাব আঘাতদগ্ধ জীবন যদি কারুর হয়, সে যদি সেবা নির্ভর ও কৃতজ্ঞ হয় তার মন, তাহলে এরম মানুষ যখন ধ্বস্ত হয়েছে তাকে দিলে সুফল ফলে। তার মানে কি যারা এরকম না তাকে সুফল ফলাতে পারবো না? না, তাকেও হেল্প করব, বাট আমার টার্গেট থাকবে যেন তার মধ্যে কৃতজ্ঞতা বোধটা জাগিয়ে দিতে পারি, যেন তার মধ্যে দিয়েও দেওয়ার অনুভব আসে, তাকেও যেন, তার মধ্যেও যেন অনুসন্ধিৎসা থাকে, সেবানুসন্ধিৎসা থাকে, হ্যাঁ, তার মধ্যেও যেন ইষ্টের প্রতি টান হয়, তার মধ্যে যেন কৃতজ্ঞতা আসে, এগুলো আমাকে দেখতে হবে। এটা বললাম এই জন্য যে এই বাণী করতে করতে এটা অ্যাপ্লাই, এগুলো চলছে করতে করতে আমি দেখছি এটা আর আমি অ্যাপ্লাই করতে পারছি না। তখন এটা আমি কাউকে কোনো গুরুজনকে জিজ্ঞেস করে নিই, বা আমার কোনো মেন্টার থাকলে জিজ্ঞেস করে নিই সেরকম মানুষের কাছে। এই লাইফের এই অ্যাডজাস্টমেন্ট আপনাদেরও করা উচিত, আমারও করা উচিত। আমি এটা এক্সাম্পল দেখালাম এই জন্য যে আই এম অলসো ট্রাইং। এই ট্রায়ালটা ছাড়া, এই নিদিধ্যাসন ছাড়া উপনিষদ কমপ্লিট হয় না। হ্যাঁ, এই ইভেন্ট ব্যাপার হচ্ছে এইটা ছাড়া উপভীত হতো না আগে। উপভীত পরে যারা গুরুর স্থানে থেকে বেরোতো, যে 12 বছর বয়সে, এই সবের পরে বেরোতো। আমরা দুর্ভাগ্য যে আমরা কলিযুগের এরকম একটা অড টাইমে আসি, সৌভাগ্যও কিছুটা, যে এই টাইমে আমাদের ওইসব প্র্যাকটিস ছাড়াও আমাদের সেই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তাই আমরা যখন জানার সুযোগ পাচ্ছি, আমাদের টাইম আমরা এগুলোকে যেন ইউজ করি। হ্যাঁ, তাই ঠাকুরের যে বাণীটা, শক্ত হলেই শক্তি পায়, না করলে কি পারা যায়। তাই আমরা এই অ্যাক্টিভিটিটা করতে করতে আমরা করব। তাই এই যে 33 এর পর থেকে আমাদের 97 বোধহয়, হ্যাঁ 97 খানে যে বাণী আছে, এগুলোর মেজরিটি আপনি পাবেন ট্রিভিয়াল, মানে ইনফরমেশান ওরিয়েন্টেড, ওই ব্রেন খাটিয়ে সেলফ অ্যাডজাস্টমেন্ট ওরিয়েন্টেড না, আমি যতদূর মনে হয়েছে। এগুলো বাকিগুলো ইনফরমেশান ওরিয়েন্টেড। আপনাদের আমি বলবো এটা পড়তে এবং নিজের নোট বানাতে, যে আমাদের এই 4টে সেকশন অফ লাইফ আমার কি কি, লাইফ ইন সেক্লুশনে আমার কি পড়ছে, এটা সবার নিজস্ব রকমের হবে,
সবার আলাদা আলাদা, এগুলো কিন্তু করার জিনিস, এগুলো বারবার বলছি এগুলো করার জিনিস, এগুলো কিন্তু শুধু শুনে, এটা কিন্তু সৎসঙ্গ অধিবেশন না, এটা ডেডিকেটেড ক্লাস একটা। এটা কিন্তু ওই সৎসঙ্গ অধিবেশন না যে জয় রাধে দি শেষ হয়ে এবার আমরা আবার পরের দিন প্রসাদ নিয়ে বাড়ি যাব, এটা কোনো প্রসাদ নেই এখানে। আর এখানে একটাই প্রসাদ, সেটা হচ্ছে আত্মপ্রসাদ, তাই না? আত্মপ্রসাদ নিয়ে ফিরতে হবে, আর আত্মপ্রসাদ করার মধ্যে দিয়ে আসবে। সেই 4টে সেকশন অফ লাইফ নিজের আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি দেখেন, আমি একটু খুলে দেখাবো, কি সবটা দেখাতে পারবো না, উচিত হবে না সবটা দেখানো, আমি তাও দেখাচ্ছি যতটা সম্ভব আমার পক্ষে। আমার কিন্তু এরমভাবে এইভাবে অর্গানাইজ থাকে সব কিছু অলমোস্ট। আমার এই বাদিকে দেখতে পারেন 4টে আছে: পাবলিক, ইমিডিয়েট এনভায়রনমেন্ট, সুপিরিয়র বিলাভেড, সেক্লুশন। এই দুটো আমি খুলে দেখাতে পারছি না, এই 3টে। আমি এইটা খুলে দেখাচ্ছি, পাবলিক। আমার লাইফ ইন পাবলিকে কী কী কাজ আছে, আমার ইন্ডাস্ট্রির কাজ আছে, বিশ্ববিজ্ঞান কেন্দ্রের কাজ আছে, অর্গানাইজেশনাল চার্টার, মাস্টার উইদিন, এইসব এইসব যা আছে, এগুলো আমার এইভাবে ডিভাইডেড থাকে। এরমভাবে আমরা 4টে নিজের মতো করে, এটা আমি এখানে করি, সেটা আপনি খাতায় করতে পারেন। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দেখালাম। এরমভাবে এটা হাতে কলমে আমাকে জিনিসটা করতে হবে। এই যে কুট্টি আছে, বিটু আছে, এরা খুব হাতে ফাতে লিখে ফিখে করে, যেটা আমি একদম পারি না, আমি কম পারি, শিখছি আমি। এরকম আমাদের লিখে লিখে করতে হবে। বা আপনি এরকম প্যাড নিতে পারেন, এরকম প্যাডে করে, হ্যাঁ, এরকম হিসাব করে লিখতে পারেন। বা এরকম ডায়েরি, যদি নিজস্ব ডায়েরিতে ভাল লাগে, আমার ডায়েরিতেও আমি লিখে চেষ্টা করি। হ্যাঁ, এরকম ডায়েরিতে আপনি ভাগ করে নিলেন যে এইটা আমার এই সেকশনের কাজ, এটা আমার মাস্টার উইদিনের কাজ, এরকম করে ভাগ করে নিতে পারেন। কিন্তু কিছু একটা করেন, এরকম ফিজিক্যালি কিছু একটা করতে হবে, না হলে কি ওই মোটর নার্ভগুলো কিন্তু কাজ করবে না। যা বেসিক কথাবার্তা হলো সেগুলোকে এক্সট্র্যাক্ট করে আমার অকাদে যতটুকু আছে আমি বলার চেষ্টা করছি। হাতের সামনে থাকলে হেল্প করে করিয়ে চেষ্টা করতাম। এটাই মোদ্দা কথা, এটা করতে হবে, এই যেটা বলা হলো সেটা করতে হবে। আর এটার একটা টিউটোরিয়ালের মতো আছে, যারা প্রপার টেকি বলা যেতে পারে, বাট একদম টেকনোলজি ফিল্ডে আছেন, যারা প্রোডাক্টিভিটি সিস্টেম নিয়ে চর্চা করেন, যাদের অ্যাকচুয়ালি দরকার, মানে যাদের টেকনিক্যালি দরকার, কুট্টি আছে, সুমন আছে, যারা এরম ধরনের টেকনিক্যাল কাজের মধ্যে যুক্ত আছে, বিটু, সায়ক, সন্দীপন, এদের অ্যাকচুয়ালি দরকার যে প্রোডাক্টিভিটি সিস্টেম কীভাবে ম্যানেজ করে, সেটার একটা আমরা সেপারেট ক্লাস করতে পারি। কারণ সেটা সবার দরকার হবে না। যে আমার এই যে কম্পিউটার, মোবাইল এত কিছু ধরে যে আমরা ম্যানেজমেন্ট করি, আমাদের জিমেল জমে থাকে, এত মেল আইডি, মেল ঢুকে বসে থাকে, এটা কীভাবে ম্যানেজ করা যায়। এইগুলো টিয়াগো ফোর্টে ওদের সেকেন্ড ব্রেন মেথড, বা প্যারা মেথড আছে, প্রজেক্ট অ্যাকশনস, রিসোর্সেস আর্কাইভ, এরকম করে 4টে লেভেলে আমরা পুরো সিস্টেমকে ভাগ করতে পারি। আমরা এগুলো হচ্ছে অতি টেকনিক্যাল ব্যাপার, ওটাতে আমি এখানে যাচ্ছি না, ওটার জন্য আমরা একটা সেপারেট ক্লাস করতে পারবো। ওটাতে তো কুট্টি খুবই এক্সাইটেড হয়ে যাবে ওই ক্লাস করলে, যে ওখানে আমাদের 4টে জিনিস লাগবে। একটা হচ্ছে টু ডু লিস্ট, আমার কোনো টাস্ক ম্যানেজার, সেটা টু ডু লিস্ট হতে পারে, গুগল টাস্কস হতে পারে, নোশন হতে পারে। আরেকটা লাগবে ক্যালেন্ডার, সেটা গুগল ক্যালেন্ডার হতে পারে। আরেকটা দরকার লাগবে নোটস অ্যাপ। আরেকটা লাগবে ফাইল ম্যানেজার বা ক্লাউড সার্ভিস। এই 4টে দিয়ে আমি কি করে আমার সমস্ত কাজ আমি ম্যানেজ করতে পারবো অনলাইন। কিন্তু এটা একটু অ্যাডভান্সড, তাই এইটাই হয়ে যাবে প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশানওয়ালা দিক অফ ওয়ার্ক ম্যানেজমেন্ট। সেই ক্লাসটা আমরা স্পেশালি আলাদা অর্গানাইজ করতে পারি, সেটা আমরা কখনো যারা অতিরিক্ত এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা করতে পারি। বাট মূলত আমাদের এই কর্মকৌশল নিয়ে জিনিসটা এখানেই আমরা আপাতত একটা জায়গায় আনতে পারি। বাট এই ক্লাসের তো শেষ নেই, এটা চলতে থাকবে, মানে বিশাল ব্যাপার।
আপনি যদি শ্রী ঠাকুরের বই দেখেন, ঠাকুরের কাজ, শুধু কাজ করব কিভাবে সেটা নিয়ে একটা প্রপার বই আছে, কৃতি বিধায়না, পুরো এরকম এত কত চাই, কাজ কিভাবে করব সেটা নিয়ে এত কিছু বলতে হয়, ঠাকুর তো বলেছেন। তো এইটা তো ক্লাস শেষ হবে না কোনো দিন, কিন্তু ওটা আপনাকে করতে হবে। আমরা কি করলাম, এটাতে বেসিক একটা ওভারভিউ থেকে শুরু করে কিভাবে ভাববো, কিভাবে করব, এর জন্য যতটা দেওয়া দরকার বা সম্ভব আর আমি যতটুকু বুঝি তার মধ্যে, সেটা আমরা চেষ্টা করলাম। হ্যাঁ, তা এবার আমি কিছু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কানেক্ট করব যে আমাদের যে হোমওয়ার্কটা বাকি ছিল সেটা নিয়ে এবার আপনারা কিছু বলুন। কেউ কি করেছেন? হ্যাঁ বল বল কুট্টি বল। বলছি গল্প তো নয় ঠিক, মানে অ্যানেকডোট ঠিক না, কিন্তু একটা কথোপকথন। এই আপনি এই ক্লাসের আগে প্রফুল্ল দা ঠাকুরের কথোপকথন বললেন, হুম, তো এটা আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ড থেকে। হ্যাঁ তাহলেও এই হবে। কাজের, আমার মনে হলো কাজের করে কি আছে সেই ব্যাপারে। তো আমি কি পড়ে শোনাতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আগে প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনি যেসব কাজ করতে বলেন তাতে অনেকের সমবেত চেষ্টার প্রয়োজন এবং বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন লোকের উপর দিয়ে সেই সব কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা দেখার লোক থাকা প্রয়োজন। কর্তা ব্যক্তি যারা, যাদের হাতে আর্থিক ক্ষমতা আছে, তারা এদিকে নজর দিলেই সব কাজ সুশৃঙ্খলভাবে হতে পারে। অবশ্য আমাদেরও ত্রুটি আছে, আমরা সবাই তেমন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নই। এক মিনিট, ঠাকুর আবার ঠাকুর বলা কেউ, স্টার্ট করে, ঠাকুর বলা স্টার্ট করে দিয়েছেন? না না, এটা প্রফুল্লদা ওকে ঠাকুরকে ওকে ও বলছেন। আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ, হ্যাঁ। অবশ্য আমাদেরও ত্রুটি আছে, আমরা সবাই তেমন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নই। আবার কেউ কোনো কাজের দায়িত্ব নিয়ে সেই কাজ না করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সুবিধা কর্তৃপক্ষের নেই, তাই ঢিলে ঢালা রকমে চলে। এটা প্রফুল্লদা নিজের বক্তব্য রাখলেন। এবার ঠাকুর তার উত্তরে বলছেন, শ্রী শ্রী ঠাকুর, কাজ করাতে হয় মানুষকে উৎসাহ দিয়ে, স্ফূর্তি দিয়ে, তারিফ করে। ব্যক্তিগতভাবে সহকর্মীদের ভালোবেসে ও সেবা দিয়ে প্রত্যেকের সঙ্গে এমন হৃদ্যমধুর সম্পর্ক পাতাতে হয় যে ওই ভালোবাসার জোরেই যেন আগ্রহদীপ্ত সক্রিয় সহযোগিতা অনিবার্য হয়ে ওঠে। প্রত্যাশা বা ভয় থেকে মানুষ যে কাজ করে, সে কাজের মধ্যে মানুষ কখনো প্রাণ ঢেলে দেয় না, কিন্তু ভালোবাসা থেকে মানুষ যে কাজ করে তার মধ্যে মানুষ মন প্রাণ সত্তা ঢেলে দেয়। তার ধুনই আলাদা, রকমই আলাদা। সে কাজে বকবগানি থাকে না, অনুযোগ থাকে না, অভিযোগ থাকে না, লোক দেখানে ভাব থাকে না, কথায় কথায় ক্লান্তি ও অবসাদ থাকে না। সে কাজের সর্বাঙ্গে তৃপ্তির তরতরে স্রোত। মানুষ যে কতখানি পারে তা বোঝাই যায় না যত সময় সে ভালোবাসার টানে কাজ না করে। আশ্রমে তো একসময় মানুষ একবেলা খেয়ে দিনরাত খেটেছে আর আনন্দে টগবগ করেছে। আগে দারুণ। আর খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। আমার একটা চিঠির কথা মনে পড়ে গেল এটা শুনে ঠাকুরের। দারুণ, এটা আমাকে পাঠিয়ে দিস পারলে। হ্যাঁ, আমি আরেকবার পড়ব ছবি তুলে। আর আর আমি ঠিক বলবো আছে, যে এটাই আলোচনা প্রসঙ্গে 10। হুম, বল, আলোচনা করে 10। আচ্ছা, আগে আর আর কারোর 10ম খণ্ড। আর কারোর আছে? আর কেউ করে রেখেছো কোনো গল্প বা অ্যানেকডোট বা কোনো ডিসকাশন? আগের দিন যেটা হোমওয়ার্ক। জয়গুরু, আমি একটা বলতে চাই। হ্যাঁ বলো বলো। আমি একটা বলতে চাই। হ্যাঁ, বলছি যে ওই রামায়ণে আমরা পড়েছিলাম যে মানে শ্রী রামচন্দ্রের আদেশে হনুমান গিয়েছিলেন সীতার সন্ধানে, অশোক বাটিকায় সীতার খোঁজ আনতে। তো
হনুমান বিপন্ন হয়ে পড়েছিলেন এবং লঙ্কা পোড়াতে গিয়ে নিজের মুখ পুড়ে গেছিল, কিন্তু শ্রী রামচন্দ্রকে সীতার খবর জানাবে বলে সেই আনন্দে তিনি সব ভুলেই গেছিলেন, মানে তার কিছু মনেই ছিল না। তো এটা শ্রী শ্রী ঠাকুরই এক জায়গায় উল্লেখ করেছিলেন, যে একটা প্রশ্ন করেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে, যে কষ্ট, ক্লেশ, বেদনা, ক্লান্তি ইত্যাদি বোধ কি প্রেমের বিরোধী নয়? তখন শ্রী শ্রী ঠাকুরের উত্তরে বলেছিলেন যে যেখানে প্রেম, উইল বা ইচ্ছা শক্তি, সেখানে এনর্মাস বা বিপুল। তাই প্রেমে বেদনার কোনো হিসাব নিকাশ নেই। তখন ঠাকুর এইটার উল্লেখ করেছিলেন, যেমন সীতার সন্ধানে গিয়ে হনুমান বিপন্ন হয়েছিল, লঙ্কা পোড়াইতে গিয়া মুখ পুড়িয়া গিয়াছিল, কিন্তু সীতার খোঁজ শ্রী রামচন্দ্রকে জানাইবে এই আনন্দে তাহারও ওইসব কিছুই মনে ছিল না। তো হনুমান তো ছিলেন শ্রী রামচন্দ্রের শিষ্য, পাশাপাশি ছিলেন অনেক বড় একজন ভক্ত। এবার আমরা তো ঠাকুরের সবাই শিষ্য, কিন্তু কত বড় ভক্ত হতে পারি জানি না। তো ঠাকুরের যদি ভক্ত হতে পারি, তো ঠাকুরের সেই কথা অনুসারে যদি কাজ করতে পারি, এই যে এতক্ষণ ধরে আমরা শুনলাম যে তার প্রতি ভালো লাগা বা তার প্রতি টান বা ভালোবাসা থেকে যদি আমরা সেই কাজটা করতে পারি, তাহলে সেই কাজটা অনেক দূর এগোতে পারবে। একদম একদম, খুব ভালো। আচ্ছা, এইখানে আমার একটা কোশ্চেন আছে, যে এই যে ভক্ত বা ভক্তি থেকেই তো তাহলে ভক্তিযোগ হয়। হুম, আমি তো বুঝি যে যোগ, যোগ মানে যুক্ত হওয়া, তাই না? যোগ, যোগের বাংলা কি হয়, ইংরেজি কি হয়, অ্যাডিশন, তো তাই না? হ্যাঁ। যোগ মানে যুক্ত হওয়া। আর কি দিয়ে যুক্ত হয়ে আছি? ভক্তি দিয়ে। আর ভক্তির ডেফিনেশন কি? ওই যে বলছে শ্রেষ্ঠের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টানকেই ভক্তি বলে। আর তুমি যে শিষ্যর কথা বললে, শিষ্য শব্দটা আসছে শ্বাস ধাতু থেকে, তার মানে শাসিত হওয়া। আমি যদি কোনো কিছুর আন্ডারে থেকে নিজের শাসনে থাকি, শাসন, শিষ্য আর শাস্ত্র তিনটে একই রুট থেকে আসে। যে আমি কারুর ডিসিপ্লিন, এই যে একজন শিষ্যকে ইংরেজিতে বলে ডিসাইপল, ডিসাইপল আসে ডিসিপ্লিন থেকে, ডিসিপ্লিন আসে ডিসকিপিউলাসের থেকে। ওই আলটিমেটলি ব্যাপার একই, মানে যে আমি কারুর আন্ডারে কোনো ডিসিপ্লিনের আছি নাকি, কয়েকটা প্রসেসের মধ্যে সেটাকে আমি রিগারাসলি ফলো করছি নাকি। হ্যাঁ, আরে বাবা আওয়াজ করো না প্লিজ, একটু দেখো না, একটু ক্লাস করছি তো মা, একটু ক্লাস হচ্ছে গো, ক্লাস হচ্ছে গো, তোমরা সবাই মিলে আওয়াজ করছো। সবাই ডাকা নেয়, নিচে মায়ের ক্লাস চলছে, উপরে আমার ক্লাস চলছে, বাবা কোথায় থাকবে বুঝতে পারছে না। আচ্ছা, তো সেটা হচ্ছে যে শাস্ত্র, শিষ্য আর শাসন একই জায়গা থেকে এসছে। তা আমি কয়েকটা প্রিন্সিপাল, এটা হলো মেকানিক্যাল প্রসেস, যে আমি এটা 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 করব। এই যে আজকে এতগুলো সায়েন্টিফিক টার্ম হলো, কি এই করব, ওই করব, সেই করব, ওই করব, কিন্তু এর মধ্যে আত্মপ্রসাদ আসবে কি? আত্মপ্রসাদ আসবে, এবং এই করাটা আরও পারফেক্ট হবে যখন আমার করার উদ্দেশ্যে ভালোবাসার কেন্দ্র থাকবে, আর তখন অটোমেটিক ওটা ভক্তিযোগ হয়ে যাবে। আর ওই ভক্তিযোগটা জন্য ভক্তির মাধ্যমে যোগ, আর ভক্তি থাকলে করা অটোমেটিক আসে। ওই জন্য যদি আমরা ভগবদ গীতাতে দেখি, ভগবদ্গীতার শুরুতে আছে কর্মযোগ, তারপরে ওইদিকে ক্রিয়াযোগ, হঠযোগ এসব আছে, আর মাঝখানে সুন্দরভাবে ঢোকানো আছে ভক্তিযোগ। ভক্তিযোগ ইজ স্যান্ডউইচড বিটুইন টু যোগাস। হ্যাঁ, নচাযুক্তস্য ভাবনা, এই একদম মাঝখানে আছে। হ্যাঁ, কী আছে, এবং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম মজ্জাবিশ্ব মনোজেমাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধেয়োপয়োপেতান্তে মে যুক্ততমামতঃ। হ্যাঁ, অর্জুন প্রশ্ন করেছিলেন, তো তারপরে কৃষ্ণ এটা অ্যান্সার দিয়েছিলেন যে নিত্যযুক্ত উপাসতে, সে আমার বেশি প্রিয়। এই প্রিয় বা প্রীতি চলে আসছে যখন, ওটাই ভক্তি। এই শ্রেষ্ঠের প্রতি নিরবিচ্ছিন্ন মানে আনব্রেকেবল ভালো লাগার টানকেই ভক্তি বলে। আর এটা অটোমেটিক অ্যাকশানকে ড্র করে। ঠিক ভক্তি যেমন অ্যাকশানকে ড্র করছে, রেগুলেটেড অ্যাকশান
ভক্তিকে ইনফিউজ করে। সেম ব্যাক ক্যালকুলেশনের মতো, আমি যদি ওই রেগুলেটেড অ্যাকশনগুলো করি ওটা ইনফিউজ করে ভক্তিকে, আর ভক্তি যদি থাকে আমার আইডিয়ালের প্রতি, ইট উইল ইনফিউজ দ্য অ্যাকশন। তার ওর জন্য হেলদি ওয়েটা কি? হেলদি ওয়েটা হচ্ছে আমি ভক্তিও রাখলাম, কর্মও রাখলাম, তাতে যখন এইখানে আমি পারফেক্টলি সিদ্ধ হইনি তখন এইটা দিয়ে মেকআপ হয়ে যাচ্ছে, যখন এইটাতে আমি পারফেক্টলি সিদ্ধ হইনি তখন এইটা দিয়ে মেকআপ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইষ্টভৃতি বলি। ইষ্টভৃতি করলে অটোমেটিক ভক্তি জাগে, বা ভক্তি যদি থাকেই সেই ইষ্টভৃতি এমনিই করবে। সকালে উঠে ওরকমভাবে হয়তো করবে না, তার করার রকম আলাদা থাকবে। সে ঘুম থেকে উঠেই চোখ খুলেই ফার্স্টে মনে পড়বে বাচ্চাটা আছে তো, যেমন ইষ্ট কোথায়, ইষ্টর কাজ কি, এরকম একটা উঠবে। ওটাই তো অটোমেটিক তার কাজগুলো ইষ্টের জন্য হবে, ওটাই ইষ্টভৃতি। কিন্তু আমরা ওটার সঙ্গে মেকানিক্যালিও কাজটা করি, মেকানিক্যালিও কুকুরকে বিস্কুট দিতে দিতে কুকুরের প্রতি টান হয়, তেমন মেকানিক্যালি আমরা ইষ্টভৃতির মতো ওই জিনিসটা করি, করতে করতে টান গজায়। আবার কিছু অলরেডি টান আছেও, সেটা আমাকে ইষ্টভৃতি করায়। এই করতে করতে দুই দিক দিয়ে যখন আমরা শিষ্যর লাইনে, শিষ্য মানে ডিসিপ্লিনের লাইনে, আর ভক্তির লাইনে মানে লাভের লাইনে, দুদিক দিয়ে যখন আমরা আটকে যাই, মানে ব্যারিয়ার পেয়ে যায় মাইন্ড, তখন মাইন্ড একটা পথ খুঁজে পায় যে না, আমাকে এই রাস্তায় চলতে হবে। দুদিক দিয়ে চেপে গেছে তো, এখন আমার রাস্তা তো অনেক বেঁধে আসছে, তখন সাফারিং থেকেও কিন্তু সে টলে না। তুমি যেটা বললে, ঠাকুর ওটা নিয়ে একটা সুন্দর বাণী আছে, where there is will there is no suffering nor pain in count and comprehension। সে গোনা ছেড়ে দেয়, সে কম্প্রিহেন্ড করা ছেড়ে দেয়, সে শুধু করতে থাকে। স্থির হয়ে চির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, এনিশিথি মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তার। ওরকম করতে থাকে করতে থাকে করতে থাকে, খুব ভালো। হ্যাঁ সৌম্যদীপ ভাই বলো। জয়গুরু দাদা, জয়গুরু। আজকে ফার্স্ট আমি জয়েন করেছি, তো একটু দেরি হয়ে গেছে আমার জয়েন করতে, তোমরা অনেকটা এগিয়ে গেছিলে ক্লাসে। বাট অর্কদার সাথে অনেকদিনই কথা হচ্ছে, আমার কিছু কোয়েশ্চেন্স ছিল অ্যাকচুয়ালি, যদি পসিবল হয় এখন করা। হ্যাঁ বলেন। না, আমি তোমার ভাই, হ্যাঁ বলো বললেন না, বলো আপনি বলো, হ্যাঁ বলবেন বলো না। বলো বলো। যেমন আমি অ্যানিমেশন এবং ভিডিও এডিটিং এর সাথে যুক্ত, হুম তো আমি একটা জিনিস বুঝি না যে আমার এই কাজের সাথে, যেমন ঠাকুরের বারবার করে বলা আছে ইষ্টকর্ম নিয়ে সবসময় থাকতে হবে, হুম এবং স্পেসিফিক তিনি বারবার করে বলেছেন যে ইষ্টকর্মের সাথে যুক্ত থাকতে। আমি এটা বুঝতে পারি না যে আমি যেটা করছি সেটাও কি ইষ্টকর্ম, এবং আমি এই আমার কাজটাকে কি করে তার কাজ হিসাবে আমি সেটাকে করে নিতে পারবো, মানে ভাবতে পারবো, এবং আমি আরো জিনিসটাকে সুন্দর করে তুলতে পারবো। আমার এই ফিল্ডটা খুব পছন্দ এবং খুব প্রিয় একটা ফিল্ড, তো এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। আমি তো বুঝি এইভাবে যে তোমার বা আমার যাই কাজ হোক, সে কাজটা যদি ফর আ লার্জার পাবলিকের ওয়েলফেয়ারের জন্য হয়, তো সেটা তো নির্ধারিতভাবে ইষ্টকর্ম। ইষ্ট মানে তো মঙ্গল, তাই না? ইষ্ট ইষ্ট মানে মঙ্গল, তো মঙ্গলের জন্য যদি হয় তো খুব ভালো। বাট এরপরে আমাকে এর পরের স্টেপ যেটা দেখতে হয়, যে আমার মঙ্গলটা কি ক্ষণস্থায়ী মঙ্গল না চিরস্থায়ী মঙ্গল। আমি একটা ছোট্ট মঙ্গলের একটা স্টেপ নিলাম, কিন্তু সেই নেক্সট স্টেপ যেটা হবে সেটা কি মঙ্গলই হবে না সেটা অন্য কিছু অমঙ্গল হবে। অ্যাটমিক পাওয়ার আবিষ্কার করে ফেললাম, এবার নেক্সট স্টেপটা কী হবে না ভেবেই আমি বার করে দিলাম, তাহলে তো হবে না। তাই তখন শুধু নিজের ডিফাইন্ড মঙ্গলের থাকলে হবে না, আমাকে যে দূরদর্শী দ্রষ্টা সম্পন্ন মানুষ ঋষি, তার মঙ্গলের ডেফিনেশনের সাথে আমাকে ট্যালি করে দেখতে হবে। এখানেই আদর্শ চলে আসে, এখানেই পুরুষোত্তম চলে আসে। তাই তখন বলতে হয়, যদি পারফেক্ট ডেফিনেশন দিতে হয় বা পারফেক্ট আনসার দিতে হয়, যে আমার কাজটাকে কিভাবে ওই পুরুষোত্তম কেন্দ্রিক করতে পারি, কিভাবে আমি যাই কাজ করি না কেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। তো তুমি অ্যানিমেশন করো, যাই করো, দেখতে হবে আমার অ্যানিমেশনটা কিভাবে আমার ঠাকুরকে ফুলফিল করে। আর ঠাকুরকে ফুলফিল করা মানে কি? ঠাকুরের মিশনকে ফুলফিল করা, কারণ তার মিশনই প্রত্যেকের ওয়েলফেয়ারের মিশন। সিম্পল। তুমি দেখো তোমার কাজটাকে কিভাবে ইষ্টানুকূল করতে পারো, আর ইষ্টের কাজে কিভাবে তোমার কাজটা লাগাতে পারো।
আমার মনে হয় এই দুটো দেখলেই হবে। আমার কাজটাকে আমি ইষ্টের কাজে, আমার কাজটা ইষ্টের মতো করে হচ্ছে নাম্বার 1, আর নাম্বার 2 ইষ্টের যে কাজ, যে মিশন অলরেডি চলছে সেটাকে আমার স্কিলগুলো দিয়ে কিভাবে সার্ভ করতে পারি, ব্যাস মিটে গেল। আমি যদি ওকে আমার ফিল্ড থেকে এক্সাম্পল দিই, আমি ধরো ফিজিক্স নিয়ে পড়ছি, দুটো ওয়ে আছে। আমি যে ফিজিক্যাল অ্যাকাডেমিয়াতে, ফিজিক্সের অ্যাকাডেমিয়াতে আমি ইনভলভড, বা আমি যে আমার ইন্ডাস্ট্রির যে কাজে ইনভলভ, সেই ইন্ডাস্ট্রির মানুষগুলোকে ইষ্টমুখী করতে পারি কি, বা ঠাকুর কীভাবে ফিজিক্স করতেন সেইভাবে কি আমি আমার ফিজিক্সটাকে সেইভাবে বুঝে ফিজিক্স দিয়ে ঠাকুরে পৌঁছাতে পারি কি, এটা একটা দিক। প্যারালালি আমার ফিজিক্সের নলেজ দিয়ে ঠাকুরের অনগোয়িং মিশনকে কি আমি সার্ভ করতে পারি, এটা হচ্ছে দুটো দিক, এই দুটো দিকই করতে হবে। ওকে থ্যাংক ইউ দাদা। সেকেন্ড কোশ্চেন Welcome. করবো? পার্সোনালি করো, তবে ওকে ভুলে ওকে যেও ওকে না, ভুলে যেও না যেন, হ্যাঁ? আমি লিখে রেখেছি অ্যাকচুয়ালি ভালো জিনিসগুলো, কথা, আমাকে অনেকগুলো মেসেজে কোয়েশ্চেন। পাঠিয়ে দিও। তবে আমি বলে রাখছি, আমি নাও জানতে পারি, আমি আন্দাজে বললাম, তুমি ঠাকুরের বই বা ঠাকুরের প্রিন্সিপালের সাথে মিলিয়ে নিয়ে দেখো। ওকে তোমার সাথে কখন তাহলে কথা বলা যেতে পারে, যদি কলে কথা বলা যায়? মেসেজ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে নেব পরে, মেসেজে করে রাখো, কথা বলে নেব আমরা, ঠিক আছে? ওকে দাদা থ্যাংক ইউ জয় গুরু। থ্যাংক ইউ। জয় গুরু জয় গুরু। ঠিক আছে, তাহলে 11টা, আজকে 8 বেজে গেছে, তাহলে আজকে আমরা কনক্লুড করি। নেক্সট ক্লাস থেকে আমরা সদাচারের বিষয়টা নিয়ে স্টার্ট করব। সদাচার শুধুমাত্র পরিষ্কার ফিজিক্যালি থাকা না, সদাচারের একটা এক্সটেন্সিভ সাবজেক্ট আছে, অ্যান্ড ইট ইজ হাই টাইম দ্যাট উই ডিল উইথ দ্যাট অ্যাজ ওয়েল। আমরা আজ শুরুতে যে একটা মন্ত্র পড়ি, সেই ইনভোকেশন পড়ি, সেই ইনভোকেশনের কিন্তু সদাচারটাও আছে। তাই নেক্সট ক্লাসে আমরা সদাচারে ঢুকবো। তাহলে কুট্টিমা, আমি অনুমতি নিলাম, কনক্লুড করি। আগে ঠিক, হ্যাঁ অবশ্যই ক্লাস হবে পরাগ ভাই, অবশ্যই ক্লাস হবে। ঠিক আছে। वन्दे पुरुषोत्तमं वन्दे आर्जुपितॄन् वन्दे मातृवर्गान् वन्देऽहं कृष्टिदैवतान् परमप्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वन्दे पुरुषोत्तम। খুব ভালো থাকবেন সবাই, প্রণাম, জয় গুরু, প্রণাম।